গতকাল থেকে একটা বিষয় চলছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমার মনে হয় যে এটা যেহেতু ঘোষিত অঘোষিত অ্যালায়েন্স ইন্ডিজোটের কি অবস্থা সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। কেন কেরালাতে কংগ্রেস বলছে, কেরালাতে রাহুল গান্ধী বলছেন যে কেরালার মুখ্যমন্ত্রীকে জেলে কেন এখনো দেওয়া হয়নি, জেলে পাঠানো হয়নি। কেরালার মুখ্যমন্ত্রী আবার রাহুল গান্ধীকে মনে করিয়ে দিল যে তার দিদিমা তাদেরকে এমার্জেন্সির সময় জেলে দিয়ে দিয়েছিলেন। অর্থাৎ কেরালাতে যেমন একটা ফ্রি ফর অল হচ্ছে, জাতীয় স্তরে একটি ইন্ডি জোট রয়েছে, এবং এই ইন্ডি জোটের সদস্য এবং এই ইন্ডি জোটের প্রণেতা যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এবং এই ইন্ডি জোটের সদস্য হচ্ছে সিপিএম, তৃণমূল কংগ্রেস প্রমুখ। তো আমাদের বক্তব্য হচ্ছে যে কংগ্রেস গত কয়েকদিন থেকে তাদের একটা ম্যানিফেস্টো জারি করেছে এবং সেই ম্যানিফেস্টো নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে। আমরা আমাদের ম্যানিফেস্টো জারি করেছিলাম এবং সেই ম্যানিফেস্টো একটি প্রোগ্রেসিভ আউটলুক সেই ম্যানিফেস্টোর রয়েছে, ফিউচারিস্টিক এই ম্যানিফেস্টো ভারতীয় জনতা পার্টির। এবং এই ম্যানিফেস্টোতে বিশেষ করে ভারতের মধ্যবিত্ত যে শ্রেণী তাদের জন্য প্রচুর কাজ করার প্রতিশ্রুতি শুধু না, সংকল্প রয়েছে। কংগ্রেসের প্রধান উপদেষ্টা স্যাম পিট্রোডা তিনি একটি অদ্ভুত মন্তব্য করেছেন, এবং স্যাম পিট্রোডা, আপনাদের মনে আছে যে স্যাম পিট্রোডা আদতে হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। 1965 সালে চলে গেছিলেন আমেরিকাতে, এবং তারপরে ইন্দিরা গান্ধীর সাথে তার দেখা হয়। পরবর্তীকালে তিনি রাজীব গান্ধীর প্রধান উপদেষ্টা হয় টেলিকম সেক্টরে, এবং বিভিন্ন দুর্নীতির সাথে পরবর্তীকালে স্যাম পিট্রোডা জড়িয়েছিলেন। ওভারসিজ কংগ্রেসের তিনি হচ্ছেন চেয়ারপারসন। তিনি একটা অদ্ভুত আজকে বক্তব্য রেখেছেন, এবং সেই বক্তব্যে বলছেন যে ইনহেরিটেন্স ট্যাক্স লাগু করা হবে সারা ভারতবর্ষে। কংগ্রেস ইনহেরিটেন্স ট্যাক্স লাগু করতে চায়। অর্থাৎ আমাদের মা বাবারা কষ্ট করে বিভিন্ন সারা জীবন ঘাম ঝরিয়ে খেটে যা রোজগার করবেন, তাদের অবর্তমানে তাদের 50% তাদের সম্পত্তি, সেই সম্পত্তি যেমন তাদের ওয়ারিসরা পাবে, অন্য 50% সরকার নিয়ে নেবে। এই ইনহেরিটেন্স ট্যাক্স স্যাম পিট্রোডা, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর প্রধান উপদেষ্টা, তিনি এইটাকে প্রপোজ করেছেন এবং খুব জোর কদমে প্রপোজ করেছেন। এক। দ্বিতীয়, কংগ্রেস যেটা বারবার করছে, এবং এর বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য আমরা পাইনি, এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কোনো কিন্তু আমরা এখনো অবধি আমরা শুনতে পাইনি। ম্যানিফেস্টোতে বলেছে যে নেশন ওয়াইড সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস তারা করতে চায়, যাতে সাবকাস্ট এবং তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন কি তারা জানতে পারে, এবং তারা বলছে তারা অ্যাফার্মেটিভ অ্যাকশন করবে। বেসিক্যালি এটা হচ্ছে ভারতকে আরো ভাগ করার এজেন্ডা, একটা ডিভিজিভ এজেন্ডা। কাস্ট সেন্সাসের নামে কংগ্রেস বেসিক্যালি আমাদের সমাজে বিশেষ করে সনাতনীদের মধ্যে আরো বিভেদ আনার সৃষ্টি করার চেষ্টা করছে, আরো কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন 140 কোটি ভারতবাসীর কথা, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের সব প্রকল্প সব সম্প্রদায় সব মানুষের জন্য এককভাবে প্রযোজ্য, সেখানে কংগ্রেস তাদের ম্যানিফেস্টোতে এক্সক্লুসিভলি স্পেসিফিক্যালি এম্পাওয়ারমেন্ট অফ মাইনরিটিসদের কথা বলছে। গত 10 বছরে সবাই, যারা পিছিয়ে পড়া প্রান্তিক স্তরের মানুষ, যে সম্প্রদায়ের হোক না কেন, ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা সবাই এককভাবে সব প্রকল্পের বেনিফিট পেয়েছে, কোনো বাদ বিচার হয়নি। কংগ্রেস একটি পুরনো নীতি, পুরনো একটি অবস্থান ফিরিয়ে আনতে চাইছে, যেখানে মাইনরিটিসদের প্রাধান্য দেওয়া হবে। এবং এখানে আমরা মাইনরিটি যারা সংখ্যালঘু আছে তাদেরও আপিল করছি, আপনারাও ভেবে দেখবেন। কংগ্রেসের প্রধানমন্ত্রী 2006 সালে ডক্টর মনমোহন সিং, যিনি স্যাম পিট্রোডার সাথেও কাজ করেছেন রাজীব গান্ধীর আমলে খুব ক্লোজলি, তিনি প্রধানমন্ত্রী সংবিধানে শপথ নিয়েছিলেন। 2006 সালে বললেন যে যারা উচিত
এবং সেইভাবে তার সরকার কাজ করবে। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখানে বললেন যে না, যারা পিছিয়ে পড়া প্রান্তিক স্তরের মানুষ, সে যে সম্প্রদায়ের হোক না কেন, তাদের প্রথম অধিকার ন্যাশনাল রিসোর্সেসের উপর, এবং সংখ্যালঘুদের প্রথম অধিকার হতে পারে না। যারা পিছিয়ে পড়া যে স্তরের তারা হোক, প্রান্তিক স্তরের যে সম্প্রদায়ের হোক, তাদের প্রথম অধিকার ন্যাশনাল রিসোর্সেসের উপর। এবং সেই জন্য আমাদের এখানে বক্তব্য হচ্ছে যে আমাদের যাদবপুর লোকসভায়ও যারা আমাদের মাইনরিটিসরা রয়েছে, তাদের কাছেও অ্যাপিল যে তারাও ভেবে দেখুক যে গত 10 বছরে তারা কোনো ধরনের ডিসক্রিমিনেশন ফেস করেছে কিনা কেন্দ্রীয় সরকারের দ্বারা। একটা কোনো ইনসিডেন্ট নেই যেখানে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প দেওয়া হয়নি কেন তারা সংখ্যালঘু বলে। সেই জন্য কংগ্রেসের এই অবস্থান, বিশেষ করে ইনহেরিটেন্স ট্যাক্স অর্থাৎ পৈতৃক সম্পত্তির উপর ট্যাক্স চাপানোর যে ভয়ঙ্কর একটি কংগ্রেসের অবস্থান, এই অবস্থান খুব কিন্তু চিন্তাজনক। এবং দ্বিতীয়ত, এই যে কংগ্রেস বারবার বলছে we will ensure that minorities receive their fair share of opportunities in education, healthcare, public employment, public works, contracts, skill development, sports, cultural activities without discrimination. আমাদের প্রশ্ন হলো যে কংগ্রেস গত 10 বছরে 1 দশক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কোনো ধরনের ডিসক্রিমিনেশন হয়েছে কিনা মাইনরিটিসদের বিরুদ্ধে, সেটা প্রথমে তারা প্রমাণ সহিত তারা দেখাতে পারবে না। এবং সেই জন্য তাদের যে ম্যানিফেস্টো, এবং এই ম্যানিফেস্টোর সম্বন্ধে না বাম না তৃণমূল কংগ্রেস কোনো রকম তাদের অবস্থান ক্লিয়ার করেনি এখনো পর্যন্ত। আমি খুব একটা ডিটেলে এখানে যাচ্ছি না, আপনারা জানেন। এবং এখানে আমি মনে করিয়ে দিচ্ছি, এই কংগ্রেসের আমলে আজকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যে অনেকে বিরূপ মন্তব্য করেন, তাদের মনে করিয়ে দিতে চাইছি জাস্টিস রঙ্গনাথ মিশ্রা কমিশন কংগ্রেসের আমলে 2004 নভেম্বর মাসে জাস্টিস রঙ্গনাথ মিশ্রা কমিশন, জাস্টিস রঙ্গনাথ মিশ্রা ছিলেন 21st চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, 1990 থেকে 91 ছিলেন, উড়িষ্যা থেকে তিনি উড়িষ্যার ভদ্রলোক ছিলেন, এবং পরবর্তীকালে কংগ্রেসের নমিনেটেড রাজ্যসভার এমপিও। এবং জাস্টিস রঙ্গনাথ কমিশন মিশ্রা কমিশনের রিপোর্টে যে রেকমেন্ডেশন ছিল, সেই রেকমেন্ডেশনে ছিল যে 27% ওবিসি কোটা থেকে 8.5% কোটা বার করে মাইনরিটিসদের দেওয়া। এইখানে এই রেকমেন্ডেশনও ছিল যারা ধর্মান্তরিত হয়ে, যারা এসসি এসটি ধর্মান্তরিত হয়ে অন্য ধর্মে গেছে, তাদেরকেও রিজার্ভেশনের আন্ডারে আওতায় আনা। অর্থাৎ কংগ্রেসের এটা নতুন খেলা না। ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু তারা কাস্ট বেস সেন্সাসকে অপোজ করেছিল। ইন্দিরা গান্ধীর স্পষ্ট বক্তব্য আছে যে কাস্ট বেস সেন্সাস হলে এই দেশে আরো বেশি বিভাজন, আরো বেশি ইনস্টেবিলিটি সৃষ্টি হবে। তাদের বক্তব্যকে জলাঞ্জলি দিয়ে বর্তমান কংগ্রেস এই ধরনের একটি অবস্থান যে নিচ্ছে, এটা খুব চিন্তাজনক। এবং কংগ্রেসের ইন্ডি জোটের অ্যালায়েন্সের যারা মেম্বার, তারা যতই এদিক ওদিক বলুক এর ও তার বিরুদ্ধে, একটা যে অ্যালায়েন্স এখনো রয়েছে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এদের অবস্থান এবং এদের অনড় অবস্থান, এবং এরা যে চুপ করে আছে তার মাধ্যমে।